ভাবুন, একটি অন্ধকার ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত্যুর ভয়ঙ্কর ছায়া। সামনেই দাঁড়িয়ে আছে কাঠের মঞ্চ, তার উপর একটি দড়ির ফাঁস। এখানেই অনেকের জন্য শেষ ঠিকানা। আর এই মঞ্চের একদিকে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, যাকে চেনেন সবাই শাহজাহান জল্লাদ নামে, যিনি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁসিদার হিসেবে পরিচিত। জীবনের ইতি টানাই ছিল তার কাজ। যেখানে নিজের হাতে একটা প্রাণীর জীবনের ইতি টানলে অনুশোচনায় রাত্রি পার করা যায় না, সেখানে তিনি ৬০টিরও বেশি ফাঁসি সংঘটিত করেছিলেন তার কারাজীবনে। প্রশ্ন আসতেই পারে, তাহলে তিনি কিভাবে সুস্থ মস্তিষ্কে ছিলেন? তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে বন্দী, তারপর ভয়ঙ্কর ফাঁসিদার হয়ে উঠল? এবং মৃত্যুর আগে বার্তা সংস্থা এএফপিকে ফাঁসির রশি দেখিয়ে কি বলে গেলেন তিনি? ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। কিন্তু কোনো পাটের না বা কোনো কিছু আসেন না, শুধু জাস্ট একটা গাছের ছাল। ১৯৭০-এর দশকে যখন বাংলাদেশে ছিল রাজনৈতিক অস্থিরতা, তখন শাহজাহান ছিলেন এক সুপ্রতিষ্ঠিত মার্ক্সবাদী বিপ্লবী। ভারতের পুতুল হিসেবে দেখা সরকারের বিরুদ্ধে তিনি যোগ দিয়েছিলেন নিষিদ্ধ সর্বহারা বিদ্রোহীদের সাথে। কিন্তু তার এই বিপ্লবী জীবনের ইতি ঘটে ১৯৭৯ সালে, যখন এক বন্দুকযুদ্ধে এক ট্রাক চালকের মৃত্যুর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বিচার চলাকালে, যা ছিল দীর্ঘ ১২ বছরের প্রক্রিয়া, শাহজাহান দেখেছিলেন কারাগারের এক অদ্ভুত দৃশ্য। তিনি লক্ষ্য করেছিলেন যে ফাঁসিদাররা কারাগারে বিশেষ সুবিধা পায়, তাদের সাথে আচরণ করা হয় প্রথম শ্রেণীর বন্দী হিসেবে। এই দৃশ্য দেখে তিনি নিজেই ফাঁসিদার হওয়ার প্রস্তাব করেন। তার মনে হয়েছিল এই কাজের মধ্য দিয়ে তিনি নিজের জীবনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারবেন। তার প্রথম ফাঁসি, যা ১৯৮০-র দশকে, তখন তিনি ফাঁসিদারের সহকারী হিসেবে ছিলেন। সেই মুহূর্তটি শাহজাহানের মনে গভীরভাবে খোদাই হয়ে গিয়েছিল। শুধু কলমাটা এসে পড়ছে আর কি, কানতে ছিল না, কলমা, সে শুধু কলমা পড়ছে। ওইটাই আমার জীবনের প্রথম ফাঁসি। আর প্রথমত তার হাতে হ্যান্ডকাপ লাগাই পিছনে, পরে মাথায় টুপিটা পরাই দিই, কালো টুপি পরাই নিয়ে মঞ্চে উঠাইয়া রশিটা গলায় লাগাইয়া গাড়ি লিভারের মতন আছে, ওইটা দিয়ে পিছনে আমরা বলি যে আপনি কলমা পড়েন। ওই জেলখানার সুপার যায় দায়িত্বপ্রাপ্ত, সে তাকে সামনে রুমাল নেওয়া, তখন উনি টাইম মতো রুমাল ছাড়াই আমি লিভারটা টান দিই। এভাবেই প্রতিটা মৃত্যুদণ্ড কার্যকরের পর তাকে দেওয়া হতো বিশেষ খাবার, এবং তার কারাদণ্ডের মেয়াদও প্রতিটি ফাঁসির জন্য কয়েক মাস করে কমিয়ে দেওয়া হতো। এভাবে তার ৪২ বছরের কারাদণ্ড ধীরে ধীরে কমতে থাকে এবং অবশেষে তিনি মুক্তি পান। কেউ মরে আর কেউ খায় আর কি, জেলখানার অবস্থাটাই ছিল খুব ভর্তি। ফাঁসি দেওয়ার পরে আমাদেরকে মনে করেন যেমন গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হলো আপনার পোলাও, এগুলি পাক করা হয়। ফাঁসি দিয়ে সব কিছু কমপ্লিট করে আইসা পরে আমরা এগুলি খাই আর কি। শাহজাহান তার জীবনে ৬০টিরও বেশি ফাঁসিতে অংশগ্রহণ করেছিলেন। তার হাতে মৃত্যুবরণকারীদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তারা, যারা ১৯৭৫ সালের একটি অভ্যুত্থানের ষড়যন্ত্র এবং দেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এছাড়াও বাংলা ভাইসহ বেশ কয়েকজন ইসলামপন্থী নেতাকে ফাঁসি দিয়েছিলেন। যাদের এবিলিটি আছে, যারা সময়ে সময়ে ভালো আইনজীবীর সহযোগিতা নিতে পারেন, ফাইট করতে পারেন, তাদের মৃত্যুদণ্ড এক পর্যায়ের মৃত্যুদণ্ড থাকে না, কমিউট হয়ে যাবজ্জীবন সাজা হয়ে যায় কিংবা অন্য কোনো সেন্টেন্সে রূপান্তরিত হয়। তবে তার জীবনের সবচেয়ে বড় দুঃখজনক স্মৃতি ছিল ৩ জন নির্দোষ ব্যক্তির ফাঁসি দেওয়া। একটি ক্ষেত্রে ধর্ষণ এবং হত্যার ২ অপরাধী স্বীকার করেছিলেন যে তারা একজন নির্দোষ ব্যক্তিকে মিথ্যাভাবে দোষী সাব্যস্ত করেছিলেন। এই ঘটনা তাকে গভীরভাবে স্পর্শ করেছিল, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে তার কাজের জন্য তাকে কোনো অনুশোচনা করতে হবে না, কারণ যদি তিনি না করতেন তবে হয়তো অন্য কেউ করত। আমার মায়া কাজ করলে আমি তো রাখতে পারবো না তাকে দুনিয়াতে, আমি দিলাম না কিন্তু আরেকজন দিবে না। সরকার একটা কাজ দিছিল, সেই কাজটা আমি করেছি, এখন তার আমি সেই কাজ করব না কোটি টাকা দিলেও। ধর্মের দিক থেকে ফিরে আসার পর তিনি ছিলেন একজন ধার্মিক মুসলিম। তার জীবনের একমাত্র ইচ্ছা ছিল উমরা পালন করা। তার বিশ্বাস ছিল যে মৃত্যুর আগে তিনি এই ইচ্ছা পূরণ করতে পারবেন। কোনো চাওয়া পাওয়া নাই, যে কদিন বাঁচি আল্লাহ আমার রাখে দুনিয়াতে, এই কদিন একটা চাওয়া পাওয়ার ভিতরে এখন অপূর্ণ আছে। আমি একবার উমরা হজ করার জন্য যাবো, পালন করামো, আর আল্লাহ যা কিছু দেয় আমার টুকটাক ব্যবসা বাণিজ্য করে চলার মতন। কিন্তু তা আর হলো কই। কারাগার থেকে বের হয়েও বেশি দিন আর পৃথিবীতে টিকে থাকতে পারেননি তিনি। অবশেষে নিজের অপূর্ণ ইচ্ছা নিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে।
অর্পিতা জাহান, RTV।